ভাঙর। রেজ্জাক খান তৃণমূলের সক্রিয় কর্মী, দক্ষিণ পূর্বের বিধায়ক শওকত মোল্লা তার ঘনিষ্ঠ সহযোগী, তাকে যেভাবে খুন করা হয়েছে, আর এই গোটা খুনের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে। রাজনৈতিকগত কারণেই খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ, আর এই তদন্ত চালাতে চালাতে তদন্তের যে অগ্রগতিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। তাই এই মুহূর্তেও সিএনএন নিউজ রুম থেকে সেই তদন্তের অগ্রগতি কত দূর সেটা আপনাদের সামনে জানাবার চেষ্টা করব। তো শুরুতে অবশ্যই আপনাদেরকে জানাই যে প্রত্যক্ষদর্শী যাদের কথোপকথন গতকাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম, কারণ আততায়ী যারা তাদের মূলত দেখতে কেমন, আততায়ীদের তো সন্ধান পেতে হবে। ফলত সেই জায়গায় লাগাতার জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে চলছে। এলাকায় যারা প্রত্যক্ষদর্শী হিসেবে এই ঘটনায় যারা রয়েছেন তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। এই খুনের ঘটনার তদন্তে এই মুহূর্তে দুজন প্রত্যক্ষদর্শী যাদেরকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সব থেকে বড় চাঞ্চল্য ছড়িয়েছে যে দুষ্কৃতীদের মুখ ছিল ঢাকা। এখন এই আততায়ীরা যে বাইক ব্যবহার করেছিল সেই বাইকের সন্ধান চালানো হচ্ছে, আর এই আততায়ীদের মুখ ঢাকা অবস্থায় থাকলেও তাদের স্কেচ এই মুহূর্তে আঁকানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। আর এই জায়গায় বিশেষভাবে তাদের যে চোখ, সেই জায়গায় বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, কারণ মুখ ঢাকা অবস্থায় আততায়ীদেরকে চেনা এটা একখানা বড় চ্যালেঞ্জের জায়গা কলকাতা পুলিশের কাছে। ফলত সব মিলিয়ে এখন আততায়ীদের ব্যবহৃত সমস্ত কিছু, কারণ যে নৃশংসতা আপনারা জানেন, যে ঘটনা প্রথমত তাকে গুলি করা এবং তারপর তাকে কুপিয়ে খুন করা, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই ঘটনা, যার একের পর এক ঘটনার প্রত্যক্ষভাবে বারংবার প্রত্যক্ষদর্শীরা জানান দিচ্ছিলেন। আমাদের সঙ্গে অভিরূপা হাজরা এই মুহূর্তে রয়েছেন। গোটা ঘটনার সবিস্তারে এই মুহূর্তে জানবার চেষ্টা করব, কারণ পরিস্থিতি বা তদন্তের অগ্রগতি কোন জায়গায় রয়েছে কলকাতা পুলিশ এই মুহূর্তে, আর কোন কোন জায়গায় লাগাতার এগোবার চেষ্টা করছে। অভিরূপা, একটু জানাও আমাদেরকে বিস্তারিত। দেখো, আমি যে জায়গাটা দেখানোর চেষ্টা করব, এই জায়গার যে ঘটনাস্থল, সেই প্লেস অফ অকারেন্সটাই এই মুহূর্তে পরীক্ষা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে পরীক্ষার মাধ্যমে, যেহেতু ফরেন্সিক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার মাধ্যমে এই ঘটনাস্থল যে সময় তাকে গুলি করা হয়েছিল, অর্থাৎ রেজ্জাক খানকে গুলি করা হয়েছিল, যেখানে তার গাড়িটি ছিল সেই এলাকা, তার আশেপাশে এবং তার পাশ যেখানে তিনি পড়েছিলেন সেই এলাকা, এইগুলো ইনভেস্টিগেশন করা হচ্ছে। যদি কিছু খুঁজে পাওয়া যায়, অর্থাৎ যে 5 রাউন্ড গুলি করা হয়েছিল বা 4 রাউন্ড গুলি করা হয়েছিল, সেই গুলির অংশ কিছু পড়ে আছে কিনা, সেগুলো বাকি অংশ কিছু পড়ে আছে কিনা, আশেপাশে কিছু ধস্তাধস্তির কারণে কিছু এদিক ওদিক পড়ে আছে কিনা, সেগুলো খতিয়ে দেখার জন্যই এই ইনভেস্টিগেশনে কথা বলাই বাহুল্য। এবং তুমি দেখতে পাচ্ছ স্পেশাল ব্রাঞ্চ এই মুহূর্তে এই ইনভেস্টিগেশন চালাচ্ছে। ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি রেজ্জাক খান, যার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই গত বৃহস্পতিবার রাত ঠিক 9:30 থেকে 10টা নাগাদ বাড়ি যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছিল এবং তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রথমে দুষ্কৃতীরা একটা জায়গায় লুকিয়েছিল এবং তারপর সেখান থেকে বেরিয়ে প্রথমে তার উপর হামলা চালায় এবং তারপর প্রথমে 4 থেকে 5 রাউন্ড গুলি এবং তারপরে কোনো ধারালো অস্ত্রের দ্বারা কোপানো হয় তাকে, তার মৃত্যু নিশ্চিত করতে। কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে তার জন্য ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। আজকে সকাল থেকেই ইনভেস্টিগেশনের কাজকর্ম চলছে। তার মধ্যে ঠিক এখন 1টা বাজে, এই সময় তারা, যেহেতু রোদও উঠেছে, এরই মধ্যে একদম ঝকঝকে রোদ, তার মধ্যে ইনভেস্টিগেশনের যে পার্ট সেটা হচ্ছে কিছু অংশ, অর্থাৎ ঘটনাস্থলের আশেপাশে সেই অংশ খুঁজে বার করা, এবং সেটাই খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। বা যদি কিছু এভিডেন্স থেকে থাকে বা পেয়ে থাকে, মেটাল ডিটেক্টর এই মুহূর্তে আধিকারিকের হাতে যেটা রয়েছে সেটা মেটাল ডিটেক্টর, এবং সেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে এই ইনভেস্টিগেশন চলছে। এবং একদিকে যেমন সেটা চলছে, অন্যদিকে চলছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে তিনি পড়েছিলেন, এই রেজ্জাক খান যেখানে পড়েছিলেন সেখানের যে মাটি, এই সমস্ত এই নমুনা তো গতকালই সংগ্রহ করা হয়ে গিয়েছে, কিন্তু এবার ওই স্থানের হিসেব, অর্থাৎ ঠিক তার সেটা ঠিক কতখানি দূরত্বে, বাইকটা ঠিক কতখানি জায়গায় দাঁড়িয়েছিল, এইগুলোর সব ইনভেস্টিগেশনের মারফত এইগুলো করা হচ্ছে। এবং এটা স্পষ্ট আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের ক্যামেরা পার্সন নিখিল দাস দেখাচ্ছেন। যেহেতু অভিরূপা বৃষ্টি হচ্ছে, তথ্য ট্যাম্পারিং কি হতে পারে, মানে তার কি একখানা মনে করা হতে পারে কলকাতা পুলিশ সেই জায়গাতে কতটা গুরুত্ব দিচ্ছে? কারণ গতকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম।
ট্যাম্পারিং হবার আশঙ্কা একমাত্র থাকতে পারে প্রথমত ঘটনার টাইমের পর, অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টা কি 9:30 থেকে 10টা, তারপর থেকে শুক্রবার পর্যন্ত দেখা গেল যে ওই ঘটনাস্থল কিন্তু একেবারে ওপেন ছিল। শুক্রবার দুপুরের পর থেকে কালো তিরপল দিয়ে সেটাকে ঢেকে রাখা হলো। এই যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল বা দুপুর পর্যন্ত ওই প্লেস অফ অকারেন্স একেবারে ওপেন রইল, সেই জায়গায় রোদ বৃষ্টি হয়েছে, গত বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে, সারা রাতই ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, সেখানে কিছু ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু তারপরেও এই ইনভেস্টিগেশন চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, এবং এই মেটাল ডিটেক্টরের মাধ্যমে খুঁজে বার করা হচ্ছে যে কিছু অন্তত খুঁজে পাওয়া যায় কিনা, বা খোঁজার চেষ্টা তারা করছেন আদতে কিছু খুঁজে উদ্ধার করা যায় কিনা। এর মাধ্যমে বোঝা যাবে যে যাতে যারা যেসব দুষ্কৃতীরা এসেছিলেন তারা কোনো এভিডেন্স ছেড়ে গিয়েছে কিনা, অর্থাৎ তাদের কোনো চিহ্ন রয়ে গিয়েছে কিনা, সেটাই খুঁজে বার করার চেষ্টা করছেন আধিকারিকরা। এই মুহূর্তে প্লেস অফ অকারেন্সের তদন্ত করছেন তদন্তকারী আধিকারিকরা। কলকাতা পুলিশের টিম তারা তদন্ত করছেন, যদিও পরিবারের ভরসা রয়েছে কলকাতা পুলিশের ওপর, এবং তারা বলছেন কলকাতা পুলিশ প্রমাণ করুক যে তারা কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করে আসল দোষীদের শাস্তি দিয়ে সেটা প্রমাণ করুক, এটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে সেই ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে, এবং সেই ইনভেস্টিগেশন আমি দেখানোর চেষ্টা করছি যে ওখানে এক মেটাল ডিটেক্টর, অন্যদিকে যে জায়গায় রেজ্জাক খান পড়েছিলেন তিনি যে জায়গায় ছিলেন, তার বাইকটা যে জায়গায় ছিল, এই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। গতকাল পর্যন্ত বাইকটা ওখানেই ছিল, তারপর সেই বাইকটাকে সিজ করা হয়েছে বা নিয়ে চলে যাওয়া হয়েছে। বাকি যে জায়গাটি খালি অংশ পড়ে রয়েছে সেখানেই ইনভেস্টিগেশনের কাজ চলছে বা করা হচ্ছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে। মণিময়, এটা কতটা গুরুতর, মানে যেহেতু স্কেচ আঁকানো হচ্ছে, আততায়ীদের মুখ ঢাকা অবস্থায় ছিল, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এটা চ্যালেঞ্জের জায়গা কতটা কলকাতা পুলিশের কাছে বলে মনে করা হচ্ছে? অবশ্যই চ্যালেঞ্জের জায়গা। তার কারণ হচ্ছে প্রত্যক্ষদর্শীরা বলছেন মুখ ঢাকা অবস্থায় 4 থেকে 5 জন প্রথমে রেজ্জাকের ওপর হামলা চালায়, এবং তারপর তাকে গুলি করতে শুরু করে, এবং সেই সময় একজন প্রথমে ছুটে পালিয়ে যায়, পরবর্তীকালে আরও একজন তিনি দাঁড়িয়েছিলেন, পরবর্তীকালে তিনিও পালিয়ে যান। এই মতো অবস্থায় ওই দুই প্রত্যক্ষদর্শীর কাছে একমাত্র তাদের চেহারার গঠন পরিষ্কার, কিন্তু দুটো প্রবলেম রয়েছে। এক হচ্ছে প্রচণ্ড অন্ধকার ছিল সেই সময় এই রাস্তায়, সুতরাং সেই জায়গায় কতটা প্রত্যক্ষদর্শীরা ওই আততায়ীদের দেখতে পেয়েছেন বা তাদের শারীরিক গঠন দেখতে পেয়েছেন সেটা খুব প্রশ্নের বিষয়। এবং মুখ ঢাকা অবস্থায় যেহেতু ছিল, তাই সেক্ষেত্রে চোখটাকে বেশি আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা। তো সুতরাং এইগুলো ইনভেস্টিগেশনের একটা পার্ট তারা খতিয়ে দেখছেন। এবং একদিকে, আর অন্যদিকে হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেখানের ভিতরে, অর্থাৎ সেখানে আশেপাশে কোথাও কিছু রয়েছে কিনা। প্রচণ্ড বন জঙ্গল, সেটাকে কেটে সাফ করা হয়েছে, আলো লাগানো হয়েছে রাতের জন্য। আর এই কেটে সাফ করা বন জঙ্গলের পাশ থেকেই খোঁজাখুঁজি চালাচ্ছেন অফিসাররা যে কিছু যদি পাওয়া যায়, কারণ মেটাল ডিটেক্টর এনে তারা মূলত বাকি আর কিছু পড়ে রয়েছে কিনা, মূলত গুলির খোল এই জাতীয় বা যে অস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয়েছে সেগুলো, বাকি তার কিছু বোঝা যাচ্ছে। অর্থাৎ খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে প্লেস অফ অকারেন্স, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ সবিস্তারে কলকাতা পুলিশ এই মুহূর্তে তদন্তকারীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে দেখছেন। আর এরই সঙ্গে দাঁড়িয়ে আরও এক তাৎপর্যপূর্ণ কারণ, গতকালই যখন রেজ্জাকের স্ত্রী খুব স্বাভাবিকভাবেই তিনি এই গোটা ঘটনায় ভাঙর নিয়ে উষ্মা প্রকাশ করে বেশ কিছু মন্তব্য করেছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই মন্তব্যের পাশাপাশি সেই পরিবার যার উপর ভরসা ছিল রেজ্জাক চলে যাওয়াতে দাঁড়িয়ে অত্যন্ত ভয়াবহ এক অবস্থার শিকার হতে হবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছিলেন, সরকারি চাকরির আবেদন করেছিলেন, আর এই সরকারি চাকরির আবেদন করবার পর সরকারি চাকরি তুলে দেওয়া হবে নবান্নের তরফে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই বার্তা দিয়েছেন, আর সেই বার্তা নিয়ে আজ সেই বার্তার সরাসরি বক্তব্য সামনে রেখেছেন শওকত মোল্লা। সেই পরিবারের কাছে গিয়ে রাজ্জাকের স্ত্রী তিনি নবান্নে পৌঁছবেন, তারপর তার হাতে সরকারি চাকরি তুলে দেওয়া হবে বলেই খবর এই মুহূর্তে সামনে আসছে। কি বার্তা এসছে একটু শোনাবার চেষ্টা করি শওকত মোল্লার বক্তব্য। দেখুন, আমাদের দিদির সঙ্গে কথা হয়েছে, পরিবারটাকে বাঁচানোর জন্য তিনি একটা চাকরির ব্যবস্থা তিনি করেছেন। আমরা আগামী সোমবার তার পেপারসপত্র জমা দেব।
গোটা দল পরিবারের পাশে আছে। দিদি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছে। এই শর্ট পুলিশ নিশ্চিতভাবে খুঁজে বের করবে। পুলিশের কলকাতা পুলিশের বিভিন্ন শাখাগুলো আছে, তারা প্রত্যেকে এই বিষয়ে অ্যাড হয়েছে এবং তদন্ত সেইভাবেই চলছে। হচ্ছে যে পরিকল্পিত, মানে উদ্দেশ্যমূলক তো বলবো না, এটা প্রি প্ল্যানিং, আগে থেকে প্ল্যানিং করেই রাখা হয়েছিল যে ওকে আজকে খুন করা হবেই। একটা ছেলেকে 5টা গুলি এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে কোপ, এটা প্রি প্ল্যানিং না হলে হতো না। প্রতিদিন যে একটা হাসি খুশি থাকতো, 4টের সময় যখন আমাদের মিটিং হাতিশালায়, ও আমার পিছনে গিয়ে বসে আছে। আমি আবার ডাকলাম রাজ্জাক করে, তাহলে এই তো বসে আছি। তারপরে এখানে এসে আমাকে ফুল দিচ্ছে, অন্যান্যবার হাসি খুশি থাকে। ওর মনটা যেন কোথাও যেন একটু যেন মরার মতো লাগলো আর কি। যারা খুনি তারা নিশ্চিত ধরা পড়বে এবং সকলের সামনে চলে আসবে। বিধায়ক শওকত মোল্লা তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং যে আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। অভিরূপার কাছে আরও একবার চলে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, এই বিষয়ে যেমন আমাদেরকে সম্যক যে বক্তব্য সামনে আমরা পেলাম সেটা জানাও, এবং একই সঙ্গে দাঁড়িয়ে কলকাতা পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার পরিবার, এবং তারা বলছেন কলকাতা পুলিশ প্রমাণ করুক তারা কলকাতা পুলিশ। একটু জানাও বিস্তারিত। দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা চাইছিলেন বা যে বলেছিলেন যে গতকালই পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী বলেছিলেন যে সরকারি চাকরি তার প্রয়োজন রয়েছে, তার কারণ রেজ্জাক এভাবে দলের জন্য প্রাণ দিল এবং তার পরিবার রয়েছে, বাচ্চাগুলি রয়েছে, তার জন্য তাদের দেখভালের জন্য এই সরকারি চাকরির আবেদন তিনি সিএনএর মাধ্যমেই করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শওকত মোল্লাকে নির্দেশ দিয়েছেন এবং শওকত মোল্লা আজকে এসেছিলেন। তিনি এসে পরিবারের সাথে কথা বলেছেন, পরিবারকে জানিয়েছেন যে আগামী কালের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র রেডি করে আগামী পরশুর মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে ওই রেজ্জাকের স্ত্রীর কাগজপত্র, যা এভিডেন্স, যা জিনিসপত্র তার রয়েছে, সেই সমস্ত আধার কার্ড সহ একাধিক জিনিসপত্র সেগুলো পৌঁছে দিতে হবে এবং তিনি একটি চাকরি পাবেন, এই আশ্বাস শওকত মোল্লা দিয়ে গেছেন মুখ্যমন্ত্রীর হয়ে। এবং তিনি জানিয়ে গিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই চাকরি করানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজে করবেন, মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং মুখ্যমন্ত্রী তদন্তের ব্যাপারেও পুলিশকে নির্দেশ দিয়েছেন। যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন করে ওই দুষ্কৃতীদের খুঁজে বার করার জন্য। তো এটা শওকত মোল্লা নিজে এসে পরিবারকে জানিয়ে দিয়ে গেছেন এবং পরিবারের পক্ষ থেকে যেটা বারবার জানানো হচ্ছিল যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খুন নাকি পারিবারিক কোনো খুন, এ ব্যাপারে স্পষ্ট এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো ধারণা না পেলেও এই জল্পনাটা উঠছে যে কে বা কারা এই টার্গেটটি করলো। সেই দিন যে রেজ্জাক এই রাস্তা দিয়ে অত রাতে যাবেন তার টাইমিং, সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে আদতে এতগুলো গাড়ি যায় এই রাস্তা দিয়ে, শুধুমাত্র রেজ্জাকের গাড়িকেই আইডেন্টিফাই করা হলো কেন, বা করা গেল কি করে, ওই দুষ্কৃতীরা কি করে জানলেন, আততায়ীরা কি করে জানলেন যে ওটাই রেজ্জাক। এই অন্ধকার রাস্তায় দূর থেকে কে চালাচ্ছে সেটা জানা সম্ভব নয়, শুধুমাত্র বাইকের হেডলাইট ছাড়া দেখা সম্ভব নয়। তাহলে এই অংশটুকু যে রেজ্জাকই আসছিল এই রাস্তা দিয়ে, রেজ্জাক খানই আসছিল এই রাস্তা দিয়ে, সেটা দেখা কিভাবে সম্ভব বা বোঝা কিভাবে একেবারে নজরে রাখো অভিরূপা, গোটা পরিস্থিতি, গোটা তদন্তের গতি প্রকৃতি আমরা অবশ্যই নজরে রাখবো তোমার মাধ্যমে। ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিল সরাসরি। আর এই ঘটনা আপনাদেরকে জানাচ্ছিলাম যে তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় কি রয়েছে। এই অবস্থার মধ্যেও এখন সবথেকে বড় চাঞ্চল্য ছড়াচ্ছে ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা রয়েছে, তারা কি ভয়ে রয়েছেন। কেন করছি এই প্রশ্ন? কারণ হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে 5 জন তৃণমূল নেতার ভাঙড়ে। তাহলে পরে এই গোটা ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই 5 জনের নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হলো। তার কি কারণ, তা নিয়েই এই মুহূর্তে চুলচেরা রাজনৈতিক বিশ্লেষণ চলছে। যারাই আপনাদেরকে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খুনের 24 ঘন্টার মধ্যেই ভাঙড় ব্লক 1 এবং 2 মিলিয়ে নতুন করে 5 জন তৃণমূল নেতাকে দেওয়া হয়েছে দেহরক্ষী। এছাড়াও আগে থেকে নিরাপত্তা দেওয়া 5 জন তৃণমূল নেতার দেহরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সাবিরুল ইসলাম তার মধ্যে অন্যতম। তিনি জাগুলগাছি অঞ্চলের তৃণমূল সভাপতি। এখন তিনি বলছেন যে অনেক আগে থেকেই তাদের প্রাণনাশের আশঙ্কা ছিল, দল বুঝেছে, তাই গতকাল রাতে তাদেরকে একজন করে দেহরক্ষী দেওয়া হয়েছে। কতটা গুরুত্ব রাখে, কতটা তাৎপর্য রাখে এই গোটা পরিস্থিতি, কোন জায়গায় তৃণমূল নেতারা সেখানকার কি বলছেন? তমাল আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। সরাসরি তমালের কাছে যাবো। তমাল, কি মনে হয় 24 ঘন্টার মধ্যে দেহরক্ষীর সংখ্যা বাড়ানো?
দেখো একদমই তাই। তোমায় বলে রাখি, ভাঙড়ের তুমি যেমনটা বলছিলে, নতুন করে 5 তৃণমূল নেতাকে দেয়া হয়েছে নিরাপত্তারক্ষী, পাশাপাশি 5 জন যারা পুরনো তৃণমূল নেতা যাদের আগে থাকতেই ছিল তাদের নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। কারণটা কি? এই কারণ সম্পর্কে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টভাবে 2 লাইনে উত্তরটা দিয়েছেন। 1, যারা নিরাপত্তা দিয়েছে, আর 2, যারা নিরাপত্তা পেয়েছে তারাই বলতে পারবে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে এক তৃণমূল নেতা খুনের পরে এইভাবে নিরাপত্তা রক্ষী বাড়ানো হলো। তাহলে কি পুলিশের কাছে কোনো রকম কোনো তথ্য এসেছে যে জায়গা থেকে হঠাৎ করে যারা কিনা প্রাণ সংশয়ে ভুগছিলেন, যেরকম সাবিরুল ইসলাম সরাসরি যেটা জানিয়েছেন যে তিনি সকালে বার হন কিন্তু রাতের বেলা বাড়িতে ফিরে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবেন তোমাকে সঙ্গে রেখেই আমি তার বক্তব্যটা একবার শুনিয়ে দিই দর্শকদেরকে, তোমার কাছে আসছি এরপরে তুমি যেটা বলছো শুনুন সাবিরুল ইসলাম কি বলছেন। তবে থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসা শুরু হয়েছে সেদিন থেকেই ভাঙড়ে বিশৃঙ্খলা খুনের রাজনীতি চলছে। আপনারা জানেন যে বিধানসভার পরপরই পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা মায়ের কোল খালি হয়েছে, প্রচুর বাচ্চাদের বাবা হারিয়েছে তারা। আজকেই নওশাদ সিদ্দিকী যেভাবে ভাঙড়ে খুনের রাজনীতি করছে, আমরা বরাবরই জানি যে সকালবেলা বাড়ি থেকে বার হচ্ছে, রাত্রিবেলা বাড়িতে পৌঁছাবো কিনা, বাচ্চারা আমাদের মুখ দেখতে পাবে কিনা জীবিত অবস্থায়। তো সেই জায়গায় আশঙ্কা ছিল তো আমাদের অনেক দিনই, কিন্তু যেভাবে হঠাৎ করে একটা তরতাজা প্রাণ আমাদের সতীর্থ সবসময় আমাদের সঙ্গে থাকতো, আমাদের সঙ্গে দল করতো এবং দলের হয়ে যার অন্তঃপ্রাণ ছিল, সেই রাজ্জাক খানকে যেভাবে কুপিয়ে মার্ডার করলো এই সমাজ বিরোধীরা, প্রশাসনের জায়গায় নিশ্চিতভাবে দেখছে কারা মার্ডার। কোনোদিনই আমরা চাইনি, আমরা কোনোদিন নিজেদের কথা বলিনি যে ভয়ে আমরা ভয়ে আছি, আমাদেরকে দেহরক্ষী দেওয়া হোক, নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, কোনোদিনই আমরা চাইনি। দল ভেবেছে, শওকতদা আমাদের জন্য ভেবেছে যে নতুন করে রাজ্জাকের মতো, রাজ্জাকের পরিবার যেরকম অভিভাবক হারিয়েছে সেরকম আমাদের নতুন কোনো সতীর্থর যাতে তাদের পরিবার অভিভাবক না হারায় সে ব্যাপারে দল ভেবেছে, এটা আমরা কোনোদিন চাইনি। আর আমি এখান থেকে সরাসরি তমালের কাছে প্রশ্ন রাখবো। তমাল, কলকাতা পুলিশ এমন কি তথ্য পেল যার ওপর ভিত্তি করে 24 ঘন্টায় খুনের ঘটনার পর 5 জন তৃণমূল নেতার নিরাপত্তার সংখ্যা বাড়ানো হলো? দেখো, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে কলকাতা পুলিশের কাছে বিশেষ কোনো তথ্য এসছে যে জায়গা থেকে বেশ কিছু তৃণমূল নেতার তাদের প্রাণ সংশয় হয়েছে, সেই জায়গা থেকে তাদের নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে বা বাড়ানো হয়েছে। আর দ্বিতীয়ত কলকাতা পুলিশের ব্যর্থতা, কারণ বৃহস্পতিবার রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটেছিল, তারপর থেকে পুলিশি কুকুর এসেছিল, অর্থাৎ সেই রাতেই যেরকম পুলিশ কমিশনার মনোজ বর্মা এসেছিলেন, পুলিশ কুকুর আনা হয়েছিল। পরের দিনকে হোমিসাইড শাখার FSL টিম এসেছিল এবং আজকে স্পেশাল ব্রাঞ্চের SPS টেকনিক্যাল টিম এসছে 3 সদস্যের। তাদের কাজটা কি? তাদের হচ্ছে ডিপ সার্চ মেটাল ডিটেক্টর দিয়ে ওই এলাকা, অর্থাৎ কিনা যে স্পটে খুন হয়েছে সেখানকার কোনো লাইভ বুলেট কিংবা বুলেটের ফল কিংবা কোনো ধারালো অস্ত্র, অর্থাৎ ধাতব অস্ত্র সেখানে খুঁজে বার করার জন্য এই টিম এসছে। কিন্তু এখনো পর্যন্ত কি তাদের কাছে কোনো তথ্য এসছে? এখনো পর্যন্ত কিন্তু আসেনি। কারণ রাজ্জাক খানের সঙ্গে যে 2 জন ব্যক্তি ছিল সেই সময় খুনের সময়, সেই 2 জনকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে পরিচয় জানার চেষ্টা করেছে, অর্থাৎ কিনা স্কেচ করার চেষ্টা করেছে যে আততায়ীরা এসেছিল। তার পাশাপাশি একজন ছায়াসঙ্গী যে কিনা রাজ্জাক খানের তৃণমূল নেতা মোফাজ্জেল নাম জানা যাচ্ছে, তাকেও ডেকে এই খুন সম্পর্কিত তথ্য তার কাছে কোনো রকম আছে কিনা সেটাও জানার চেষ্টা করা হয়েছে। এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশকে রীতিমতো ভাবাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী 2023-এর পঞ্চায়েত ভোটের পর, অর্থাৎ 7টা খুনের পরে শওকত মোল্লার জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল, অর্থাৎ তার নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছিল 7টি খুন হওয়ার পরে, রাজনৈতিক খুন হওয়ার পরে। আর এই 2026-এর ভোটের আগে আবার এই খুনের পরে তৃণমূল কর্মীদের, অন্তত যারা কিনা প্রাণ সংশয়ে ভুগছিল, তাদের নিরাপত্তা বাড়ানো বা নিরাপত্তা রক্ষী দেওয়া, সেটা কিন্তু খুব বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে বেঙ্গল পুলিশে থাকাকালীন যে পরিস্থিতি ছিল, কলকাতা পুলিশে এসেও কি ভাঙড়ের সেই হাল হকিকত, রক্ত, বোমা, গুলি, সেইটা কি, সেই পরিস্থিতির কি কোনো বদল হবে না? আর সেটা নিয়ে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন কলকাতা পুলিশকে কঠোর হতে হবে, কোনো রকম রং দেখলে হবে না। ভাঙড়ে যেসব বেআইনি অস্ত্র মজুদ রয়েছে সেই অস্ত্র যতক্ষণ না পুলিশ বাজেয়াপ্ত করবে বা উদ্ধার করবে, ততক্ষণ কিন্তু রক্তাক্ত ভাঙড়ের ছবি কোনোভাবেই বদলানো সম্ভব নয় বলে কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এখন দেখা, শাসক দলের নেতারাই যদি ভয় পায়, ইনফ্যাক্ট মানে শাসক দলের এ ধরনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে নেতারাই খুন হয়ে যাচ্ছে, তাহলে ভাঙড়ের আম পাবলিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তো উঠবেই, তাই নয় কি তমাল? দেখো, একদমই তাই। আম পাবলিক কারা?
তারাও ভোটার, তারাও দেশের নাগরিক, একদম। তারাও ভোটদান করে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক হবে। অনেকেই নিষ্ক্রিয় থাকে, কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার ভোটদানটা তারা কিন্তু ভোটের সময় দিয়ে আসে। সেটাও নিশ্চিত করে পুলিশ, সেটাও নিশ্চিত করে প্রশাসন, সেটাও কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন নিশ্চিত করে। তুমি যেটা বলছো যে তৃণমূল নেতার কোনো রকম প্রাণ সংশয়, যেটা বলছে তাদের নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? তাহলে বলবে একজন জনপ্রতিনিধি, সে মানুষের সঙ্গে মেলামেশা করে, মানুষের সঙ্গে জনসংযোগ করে, মানুষের অভাব অভিযোগের কথা শুনে তার সমাধান করার চেষ্টা করে, এটাই তো সরকারের কাজ। তাহলে জনপ্রতিনিধির নিরাপত্তার প্রয়োজনটা কোথায়? এটা যদি বড় প্রশ্ন যদি করা হতে পারে বা করা যেতে পারে, কারণ জনপ্রতিনিধি তো সকলের প্রিয় হবে, সকলের কাছের মানুষ হবে, কারণ তারা এলাকার মানুষের সমস্যার সমাধান করে বেড়ায়, তাদের অভাব অভিযোগ শোনে। কারণ পুলিশ, কোর্ট, আদালত, তার মধ্যে ওই জনপ্রতিনিধিদের ভূমিকা উল্লেখযোগ্য। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, সমস্ত, অর্থাৎ কিনা বিধায়ক থেকে সাংসদ, সেই জায়গায় তাদের প্রাণ সংশয় হচ্ছে। মানে তোমায় বুঝতে হবে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু প্রচন্ড খারাপ, ভয়াবহ বলা যেতেই পারে। কারণ 2023-এর পঞ্চায়েত ভোটের কাউন্টিং এর সময় কাঠালিয়া হাই স্কুলে যে চিত্র দেখেছিলাম, বোমা গুলির লড়াই বলবো না, একতরফা হামলা হয়েছিল, যে ঘটনায় মাকসুদ হাসান, যিনি কিনা বারুইপুর পুলিশ জেলা তৎকালীন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তার সিকিউরিটি অর্জুন নামে একজন পুলিশ কর্মী, সে গুলিবিদ্ধ হয়েছিল। 4 ঘন্টা, অর্থাৎ 12টা থেকে রাত 12টা থেকে ভোর 4টে অবধি তাদেরকে ওই কাউন্টিং সেন্টারের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল। তাদেরকে কলকাতায় চিকিৎসা করতে নিয়ে যেতে পারেনি তৎকালীন বেঙ্গল পুলিশ। মানে সেই সময়ের মুহূর্ত হয়তো আবার উঠে পড়ছে, এবং সেই আশঙ্কার জায়গা, সামনে যেহেতু নির্বাচন আসছে, তাই এই জায়গার আবারও ভয়, সেই ভয়টা কিন্তু কাজ করতে শুরু হয়ে গিয়েছে। তোমার সঙ্গে থাকো, তোমারই দেওয়া আরো একটা ছবি জানাই দর্শকদেরকে, কারণ যে তদন্ত এই মুহূর্তে চলছে তাতে হোমিসাইড শাখা যেমন পৌঁছিয়েছে এবং কুকুর পুলিশ নিয়ে আসা হয়েছে, তার মাধ্যমে এই মুহূর্তে সার্চ অপারেশন চালানো হচ্ছে। কলকাতা পুলিশের একটা স্পেশাল ব্রাঞ্চের টিম, তারা ইতিমধ্যেই ভাঙড়ে পৌঁছবার পর, একটু ছবিটাও দেখাই আপনাদেরকে, হোমিসাইড শাখার ফরেন্সিক টিম তারা পৌঁছবার পর তদন্ত করছে। কিছুক্ষণ আগে অভিরূপা হাজরা দেখাচ্ছিল আমাদেরকে, যেটা তমাল আমাদেরকে জানাচ্ছিল, সেই ছবিটাও আপনাদেরকে জানাচ্ছি। এই গোটা ছবি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি তমালের কাছে আরও একবার যাব, খুব সংক্ষেপে তমাল, একবারই জানবার চেষ্টা করব তোমার থেকে, যে ঘটনা ঘটলো যেই সময়, তারপর থেকে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল, পরবর্তী সময় সেই জায়গা কর্ডন করা হলো, এতটা সময় নষ্ট হওয়াটা কি সমস্যা তৈরি করতে পারে, চ্যালেঞ্জ ছুটতে পারে পুলিশকে? দেখো, যেরকম সময় যেরকম অতিক্রান্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু তদন্তের ব্যাপ্তিটা বাড়ছে। তোমাকে বুঝতে হবে যে খুনের ঘটনাটা ঘটেছে রাজ্জাক খানকে, সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত, অর্থাৎ ব্যাপকভাবে রেকি করে পরিকল্পনা করে করা হয়েছে। সেই জায়গা থেকে যারা পরিকল্পনা করে খুন করেছে একজন তৃণমূল নেতাকে, অর্থাৎ তাদের কাছে এক্সিট প্ল্যান ছিল, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। অর্থাৎ কিনা তারা যে এখানে মার্ডার করার পর তারা যে গা ঢাকা দেবে সেই প্ল্যান করে রেখেছিল। সেই জায়গা থেকে পুলিশের পক্ষে কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, কারণ এই যে নির্জন রাস্তা আমি দেখাবো, এই রাস্তায় কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যে স্থানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু উত্তর কাশীপুর থানা, যে নতুন থানা ভেঙে কলকাতা পুলিশের বিজয়গঞ্জ বাজার থানা, কয়েকশো মিটার দূরে বিল্ডিংটা হয়েছে, যদিও এখনো অপারেশনাল সেভাবে চালু হয়নি, খাতায় কলমে চালু হয়েছে। এবং সেই জায়গাটা কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা নেই, সেটা কিন্তু একটা বড় বাধা, প্রতিবন্ধকতা। সব থেকে বড় কথা, তারা এখানে ঘাপটি মেরে বসেছে, পরবর্তীতে তারা নিশ্চয়ই গাড়ি করে যায়নি, কারণ তারা এই পাশেই ভেরি রয়েছে, ভেরি পেরিয়ে তারা তাদের যেখানটায় কিনা তারা নিরাপদে থাকতে পারে, নিরাপদ আশ্রয়ে তারা চলে গিয়েছে। মানে এই যে ছবিগুলো তুমি তুলে ধরছো এবং যে বক্তব্যগুলো বলছো, এটা কিন্তু অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ, আমি ধন্যবাদ জানাই তোমাকে। এবং এটাও খুব বড় ফ্যাক্ট, কারণ কলকাতা পুলিশ সব জায়গায় যে সিসিটিভি পাবে এমনটাও নয়, ফলত কলকাতা পুলিশের কাছে এটা বড় চ্যালেঞ্জের জায়গা। আততায়ীদের মুখ ঢাকা অবস্থা এবং তাদের স্কেচ এই মুহূর্তে একে আদৌ আততায়ী পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, এবং সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ যে ঘটনার যে অবস্থায় বা যে অবস্থানে ঘটে গিয়েছে, তাতে অবশ্যই বড় চ্যালেঞ্জ। যদি পুলিশ ঠিক মতন কাজ করে, বাস্তবিক অর্থে আততায়ীর কাছে পৌঁছানোটা কতটা সহজ হবে, তার দিকে আমাদের নজর থাকবে।